বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভূমিকা: সুরের অমর সাধকী। সঙ্গীতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে অন্যতম নাম লতা মঙ্গেশকর। তার কণ্ঠে ছিল দেবত্ব, মাধুর্য এবং এক অনুপম আকর্ষণ, যা যুগের পর যুগ ধরে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সঙ্গীতকে তিনি কেবল গান গেয়ে নয়, নিজের জীবন দিয়ে সাধনা করেছেন। তাই তিনি কেবল একজন গায়িকা নন, বরং এক যুগের প্রতীক, এক কালজয়ী অনুভব। তার জীবনচরিত যেন এক সুরেলা ইতিহাস, যেখান থেকে শিক্ষা, প্রেরণা ও বিস্ময় পাওয়া যায়। নেক্সট পয়েন্ট: শৈশব ও পারিবারিক পটভূমি। লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন 1929 সালে 28 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ইন্দোর শহরে। তার পিতার নাম ছিল পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, যিনি নিজেও একজন খ্যাতিমান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন। মা সেবন্তী ছিলেন গৃহিণী, তবে সঙ্গীত প্রেমী। জন্মসূত্রে মারাঠি ব্রাহ্মণ এই পরিবারটি ছিল সংস্কৃতিমনা ও সঙ্গীতানুরাগী। লতা ছিলেন পরিবারের প্রথম সন্তান। তার জন্মের সময়ই যেন ভবিষ্যতের সুরতারের বাঁধনি শুরু হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ফ্রি কোচিং আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি অনলাইনে স্পেশালভাবে আমার কাছে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইনে কোচিং দিয়ে থাকি। আমি এখানে গ্রামার শেখাই, স্পেশাল গ্রামার, বেসিক টু অ্যাডভান্স লেভেলের, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ। লতার জীবনে সঙ্গীত প্রবেশ করেছিল মাতৃগর্ভ থেকেই। ছোটবেলায় বাবার রেওয়াজ শুনে শুনে তার কণ্ঠে উঠে এসেছিল সুর। মাত্র 5 বছর বয়সে তিনি মারাঠি নাটকে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। পিতার উৎসাহে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক পাঠ নিতে থাকেন। বাবার আকস্মিক মৃত্যুর পর সংসারে হাল ধরতে এবং পরিবারের 5 ভাই বোনকে আগলে রাখতে লতা গানকেই আশ্রয় করে নেন। এ যেন এক সুর সাধিকার কঠিন সূচনা। নেক্সট পয়েন্ট: চলচ্চিত্র জগতে প্রবেশ। লতার কণ্ঠ প্রথম শোনা যায় মারাঠি সিনেমায়। 1942 সালে তিনি প্রথম হিন্দি সিনেমায় গান গাওয়ার সুযোগ পান, কিতি হাসাল ছবিতে। প্রথম দিকে তার কণ্ঠ পাতলা, উচ্চস্বর হওয়ায় অনেকেই তাকে গ্রহণ করতে দ্বিধা প্রকাশ করেন, কিন্তু নিজের প্রতিভা ও অধ্যবসায় দিয়ে লতা অচিরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পাকা করে ফেলেন। 1949 সালে মহল সিনেমার আয়েগা আনেওয়ালায় গানটি তাকে জাতীয় খ্যাতি এনে দেয়। সঙ্গীত জগতের চিরজাগরুক রত্ন। লতা মঙ্গেশকর ছিলেন একধারী সঙ্গীত শিল্পী, রেওয়াজকার, কণ্ঠ ব্যবহারকারী ও গীত সাধক। তার কণ্ঠ ছিল পরিপূর্ণ, নিয়ন্ত্রিত, স্বর চালনার অসামান্য ক্ষমতা সম্পন্ন এবং আবেগপূর্ণ। তিনি ক্লাসিক্যাল, দেশাত্মবোধক, রোমান্টিক, ভজন, গজল সব ধরনের গানেই সমান সাবলীল ছিলেন। তার গানের সংখ্যা 30,000 এরও বেশি, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তিনি 36টির বেশি ভাষায় গান গেয়েছেন, যার মধ্যে বাংলাও অন্যতম। বাংলা গানের সঙ্গে তার গভীর সম্পর্ক। লতা মঙ্গেশকর ও বাংলা সঙ্গীত, এই দুটি নাম অখণ্ড বন্ধনে আবদ্ধ। তিনি সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, রবীন্দ্র জৈন প্রমুখের সঙ্গে কাজ করেছেন। তার কণ্ঠে ও পাখি, তোর কথা আমি শুনিতে পাই, প্রেম একবার এসেছিল নীরবে, আলো আমার আলো গানগুলি চিরস্মরণীয়। শুধু চলচ্চিত্র নয়, আধুনিক ও নজরুল গীতিতেও তার গৌরবজনক অবদান রয়েছে। তার বাংলা উচ্চারণ ও ভঙ্গি এত নিখুঁত ছিল যে বাঙালিরা তাকে নিজেদের শিল্পী হিসেবেই ভাবতেন। দেশাত্মবোধক গানে অপরিসীম প্রভাব। 1962 সালের চীন ভারত যুদ্ধের পরে তিনি যখন এ মেরে ওয়াতান কি লোগো গানটি গাইলেন,
তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চোখের জল ধরে রাখতে পারেননি। সেই গান ভারতবাসীর অন্তরে দেশপ্রেমের সঞ্চার ঘটিয়েছিল। লতা মঙ্গেশকর শুধু শিল্পী নন, ছিলেন দেশের এক বিশাল আত্মার কণ্ঠস্বর। তার দেশাত্মবোধক গানে যেন ফুটে উঠেছে ভারতের যন্ত্রণা, গর্ব এবং প্রত্যয়। নেক্সট পয়েন্ট, তারকা সম্মান ও স্বীকৃতি। লতা মঙ্গেশকর জীবনে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি 1969 সালে পদ্মভূষণ, 1999 সালে পদ্মবিভূষণ, 2001 সালে ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান লাভ করেন। এছাড়া তিনি জাতীয় পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং বহু রাজ্য ও আন্তর্জাতিক সম্মানেও ভূষিত হন। তার নামেই 2011 সালে লতা মঙ্গেশকর পুরস্কার চালু হয়, যা ভারতীয় সঙ্গীতের এক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। ব্যক্তিগত জীবন ও নিষ্কলুষতা। লতা মঙ্গেশকর কোনোদিন বিয়ে করেননি, সারা জীবন সঙ্গীতকেই জীবনসঙ্গী করে নিয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত আত্মনিয়মী, সংযমী এবং সাদাসিধে জীবনযাপনকারী। কখনো বিতর্কে জড়াননি বা অহংকার প্রকাশ করেননি। তার জীবন এক সাদামাটা অথচ গভীর সৌন্দর্যের প্রতিচ্ছবি। তিনি নিজের পরিবারকে ভালোবাসতেন এবং ভাই বোনদের জীবনযাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উত্তরাধিকার ও প্রজন্মের প্রভাব। লতার কণ্ঠ ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য এক অনুপম দৃষ্টান্ত। শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, কুমার শানু, সোনু নিগম, অনুরাধা পাড়োয়াল, এরা প্রত্যেকেই লতার গানের প্রভাবেই অনুপ্রাণিত হয়েছেন। তার গান শেখা, তার মতো গাওয়ার চেষ্টা করা, তার রেওয়াজ পদ্ধতি অনুসরণ করাই হয়ে উঠেছে এক অনুশাসন। সুরের জগতে তিনি হয়ে উঠেছেন এক বিদ্যালয়, এক তীর্থস্থান। প্রয়াণ ও অমরতা। 2022 সালের 6 ফেব্রুয়ারি পৃথিবী হারালো এক স্বর্গীয় কণ্ঠস্বরকে। তার প্রয়াণে সারা ভারত শোকস্তব্ধ হয়ে পড়ে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটি কোটি ভক্ত শ্রদ্ধা জানান। তার মৃত্যুর মধ্যেও ছিল এক অমরতা, কারণ তার গানগুলি থেকে যাবে, বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। তিনি রয়ে গেছেন সুরের অক্ষয় ধ্রুবতারা হিসাবে। শেষ পয়েন্ট, উপসংহার। চিরস্মরণীয় এক কণ্ঠ সাধকী। লতা মঙ্গেশকর কেবল একজন শিল্পী নন, তিনি এক অনুভব, এক সময়, এক আদর্শ। তার গানে যেমন মুগ্ধতা, তেমনি সাধনার প্রতিচ্ছবি। তিনি ছিলেন নারী ক্ষমতায়নের প্রতীক, আত্মনিবেদনের দৃষ্টান্ত। তার কণ্ঠে ভারতবর্ষের আত্মা কথা বলে। তাই তিনি সঙ্গীত জগতের সুর সম্রাজ্ঞী, এক ও অদ্বিতীয়া। আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত। আমরা তার সময় জন্মেছি, তার গান শুনেছি। তিনি চিরঞ্জীব, চিরস্মরণীয়।